নমস্কার, আমি তানিয়া। সবাইকে স্বাগত জানাই। আজকে আমার গল্পের আসরের গল্পটি বিশেষত আমার ক্ষুদে শ্রোতা বন্ধুদের জন্যে। বড়দের অনুরোধের গল্প শোনাতে শোনাতে ভুলেই গেছিলাম ওদের কথা। আর সেদিন বইয়ের তাক গোছাতে গিয়ে হঠাৎই খুঁজে পেলাম আমার ছোটবেলার একটা পছন্দের গল্পের বই, বিখ্যাত শিশু সাহিত্যিক শৈলেন ঘোষের মানুষ বলির জঙ্গলে। এটি একটি জমকালো রোমাঞ্চকর গল্প। আজ এই গল্পটি তোমাদের শোনাবো। আর এই গল্পের পোস্টারটিও এঁকেছে আমার ছোট বোন সঙ্গীতা। ওর জন্যও রইল অনেক শুভেচ্ছা। শুনতে থাকো আজকের গল্প, বিখ্যাত শিশু সাহিত্যিক শৈলেন ঘোষের লেখা মানুষ বলির জঙ্গলে। একদিকে পাহাড়, পাহাড় ঘিরে ঘন জঙ্গল, আর এই জঙ্গলের গায়ে কিছুটা দূরে এক ভয়াল সমুদ্র। এই জঙ্গলের দেশে থাকত টুহো নামে একটি ছোট ছেলে। এখন টুহোদের এই জঙ্গলে দুর্ভিক্ষের বিপদ। বৃষ্টি নেই, পাহাড়ের ঢালুতে অথবা এধার ওধার ফসলের জমিতে ছিটে ফোটা যেটুকু চাষাবাদ হয় সেসব এখন জ্বলে পুড়ে খাক হয়ে গেছে। কত মানুষের প্রাণ গেছে। টুহোরা অবশ্য এখনো বেঁচে আছে। বেঁচে আছে টুহোর মা আর বাবা, আর বেঁচে আছে টুহোর বন্ধু লুলাম। লুলাম থাকে টুহোদেরই কাছে, কারণ বছর আগে সমুদ্রের ঢেউ তুলে সেই যে জলদস্যুর দল লুটপাট করতে এসেছিল, তারা ধরে নিয়ে গেছে লুলামের মা বাবাকে। শুধু লুলামের মা বাবা কেন, আরও কতজনকে যে জাহাজে বন্দি করে নিয়ে গেছে তারও হিসেব কেউ জানে না। কি ভয়ঙ্কর এই বিদেশি জলদস্যুরা! মাথার চুলগুলো যেমন লালচে, গায়ের রঙও তেমনি টকটকে লাল। হাতে বর্ষা, সঙ্গে কামান, আর নয়তো চকচকে তলোয়ার। আরও আছে ভয়ঙ্কর হিংস্র কুকুর। এই জলদস্যুদের তুমি আঘাত করতে চাও, এই কুকুরগুলো তোমার টুটি চেপে ধরে তোমায় শেষ করে ফেলবে। কত মানুষের যে শুধু কুকুরের কামড়ে প্রাণ গেছে সে কথা শুনলে তোমার হাত পা থরথর করে কাঁপবে। টুহোরা জঙ্গলের মানুষ, সুতরাং তাদের পোশাক চালচলন তো আর আমাদের মতো নয়। তুমি ওদের দেখলে ভাবতেই পারো কি অসভ্য রে বাবা। ওই জলদস্যুদের মতো তাদের না আছে অস্ত্র, না আছে কুকুর। ওদের সম্বল শুধু তীর আর ধনুক। তীরের ফলায় বিষ মাখিয়ে ওরা শিকার করে, নয়তো শত্রুকে ঘায়েল করে। কিন্তু জলদস্যুর ওই কামানের পাশে ওই তীর ধনুক তুচ্ছ খেলনা। তাই সামান্য কজন দস্যু হঠাৎ চড়াও হয়ে সহজেই একদল মানুষকে কুপকাত করে তাদের সম্বল নিয়ে চম্পট দিতে পারে। সম্পদ নিয়ে চম্পট দিক, তবু তার একটা মানে আছে। কিন্তু কেন যে তারা মানুষ ধরে নিয়ে যায় এর মানে বুঝতে পারে না টুহো। পরে অবশ্য টুহো শুনেছে এই জলদস্যুরা মানুষ ধরে নিয়ে গিয়ে বিক্রি করে দেয় অন্যের কাছে। তাদের নাম হয় কৃতদাস। অন্য দেশে অন্যের হুকুম খেটে মরে তারা। তার বদলে তাদের জোটে দুবেলা দুটি অন্ন। কে জানে, হয়তো লুলামের মা বাবাও এমনই দাসত্ব করে দিন কাটাতে হচ্ছে। সত্যি বলতে কি, এই জঙ্গলের মানুষের বিপদের শেষ নেই। যেমন বিপদ জলদস্যুর জন্যে, তেমনি বিপদ বৃষ্টি না হলে। আবার আরেক বিপদ ঝড়। যখন দিক বিদিক কাঁপিয়ে ঝড়ের তাণ্ডব শুরু হয় তখন সে যে কি সাংঘাতিক ঘটনা। সমুদ্রের কাছাকাছি বলে এই জঙ্গলে ঘূর্ণিঝড়ের দানবটা যখন ধেয়ে আসে তখন আর রক্ষে থাকে না। নীল আকাশের বুকে ধুলোর জাল ছড়িয়ে আর কালো মেঘের গুরু গুরু গর্জনে ঝড়ের সে কি প্রচণ্ড দাপাদাপি। ঝড়ের সামনে যা পড়বে নির্ঘাত নিশ্চিহ্ন। ঘর বাড়ি গাছপালা পুতুলের মতো মাটির ওপর লুটিয়ে পড়ে। তার ওপর যদি সমুদ্রের জলোচ্ছ্বাস উছলে ডাঙার ওপর ঝাঁপিয়ে পড়ে তখন তো আর কথাই নেই। অসংখ্য মানুষকে নিয়ে যায় জলের তলায়। টুহোরা শিখেছে এই বিপদ হলো মানুষের পাপের ফল।
এই পাপের ফলে দেবতা ক্ষিপ্ত হয়ে মানুষকে দেয় এইসব শাস্তি। সুতরাং দেবতাকে তুষ্ট করতে না পারলে ধ্বংস নিশ্চিত। দেবতা থাকলে পুজো আর্চা করার জন্য পুরোহিত থাকবেন জ্ঞানী পণ্ডিতজন। তাই না বললেও তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এইসব কথা তাঁরাই শিখিয়েছেন। তারা এও শিখিয়েছেন এই পাপ থেকে নিস্তার পেতে হলে কি করতে হবে এই জঙ্গলের মানুষকে। তাদেরই আদেশে প্রতি বছর কত মানুষকে যে দেবতার সামনে বলি দেওয়া হয়। ওরা বিশ্বাস করতে শিখিয়েছেন মানুষের রক্ত পেলেই তুষ্ট হবেন দেবতা, আর জঙ্গলের মানুষজন বিপদ থেকে মুক্তি পাবে। এ বিশ্বাস কার সাধ্য ওদের মন থেকে মুছে দেয়। তাই টুহোদের জঙ্গলে মানুষের প্রাণ সে তো চাইলেই পাওয়া যায়, যেন কোনো দামই নেই। কিন্তু ওই ছোট্ট টুহোর মন যেন মানতে চায় না এ বিশ্বাস। তাই যখনই কোনো মানুষের মৃত্যুর আগে কান্নার শব্দটা ওর কানে পৌঁছায়, তখন মন বলে এ কি অন্যায় নিষ্ঠুর অত্যাচার মানুষের ওপর। কিন্তু এই কথা তো মুখ ফুটে বলা যায় না, মরতে কে চায়। টুহো জানে এ কথা যে বলবে তার প্রাণটিকেও কেড়ে নিতে ওদের হাতের ধারালো অস্ত্র মুহূর্ত দেরি করবে না। ওদের বিশ্বাস এমনই অন্ধ। সুতরাং টুহো চুপচাপ দেখে যায় আর শোনে। কিন্তু একদিন টুহো পারল না নিশ্চুপ থাকতে। একদিন মরণের ভয়টা টুহোর মন থেকে উবে গেল। সে যেন রুখে দাঁড়াতে চাইল, কেননা তার বন্ধু লুলামকে ছিনিয়ে নিয়ে গেছে ওরা। হ্যাঁ, এই দুর্ভিক্ষ, এই অনাবৃষ্টির হাত থেকে বাঁচার জন্যে লুলামকে বলি দেবে ওরা কাল সকালে বৃষ্টির দেবতার কাছে। আজ তাই এই অন্ধকার ঘুমের রাতে টুহোর চোখে ঘুম নেই। সে বিছানা ছেড়ে কখনো উঠছে, কখনো ছটপট করছে, কখনো ভাবছে তার বন্ধু লুলামের কথা। ভাবছে কেন এমন হয়, তার ওই ছোট্ট বন্ধুটিকে হত্যা করতে কারো কি হাত কাঁপবে না? কেউ কি বলবে না ও নিষ্পাপ? পাপ বলে কথাটা যদি কোনো মানে থাকে, তবে সে পাপ তো সবাই করেছে, তবেই না এ দুর্ভিক্ষ। লুলামের একা কি দোষ যে বেছে বেছে তাকেই হত্যা করা হবে? লুলামের মিষ্টি মুখখানা টুহোর ঘুম ভাঙা চোখের ওপর ভেসে ওঠে। স্থির থাকতে পারে না টুহো। ছুটে যায় টুহো এই মাটির ঘরের ছোট্ট জানালাটার সামনে। আকাশের দিকে ব্যাকুল হয়ে তাকিয়ে থাকে। আকাশের ওই তারাগুলোকে দেখতে দেখতে টুহোর চোখ দুটিও যেন অজান্তে দেখতে পেয়েছে তার বন্ধুর সেই চোখ দুটো। আকাশের দিকে 2 হাত বাড়িয়ে দিয়েছে ওই জানালার ফাঁক দিয়ে। টুহোর ওই 2টি হাত ওই আকাশের কাছে এক টুকরো মেঘ আর কপটা বৃষ্টি ছাড়া আর কিচ্ছু চায় না। কারণ এই বৃষ্টি যে তার বন্ধুর প্রাণ। বৃষ্টি হলে হয়তো ওদের অস্ত্রের আঘাতে লুলামের রক্ত ঝরবে না, ও বেঁচে যাবে। কিন্তু কই মেঘ, আকাশ ভর্তি ওই অসংখ্য তারা যেন চোখ মোটকে ঠাট্টা করছে টুহোকে, যেন বলতে চাইছে আজকের রাতটুকুই তোমার বন্ধুর শেষ রাত। কাল ভোরেই আলো দেখতে ভুলবে তোমার বন্ধুর চোখ দুটি। সে তোমার নাম ধরে আর ডাকবে না, কিংবা এই জঙ্গলের গা বেয়ে পাহাড়ের পাথর ডিঙিয়ে সে ছুটে যাবে না খেলা করতে। সেদিন লুলামের মা বাবা বনে গিয়েছিল শিকারের খোঁজে। ওই থমকে থেমে থাকা বনের ভেতর ওরা চুপিসারে খুঁজে বেড়াচ্ছিল হরিণ। ওরা খেয়ালই করেনি ওদের পেছনেও নিঃশব্দে এগিয়ে আসছে জলদস্যুর ভয়ঙ্কর হাতের থাবা। কে জানে কখন ওই দস্যুরা এখানে ঢুকে গা ঢাকা দিয়ে বসেছিল। লুলামের মা হঠাৎ দেখতে পেয়েছিল একটা বুনো শুয়োর। নাইবা হলো হরিণ, বুনো শুয়োরের পেছনেই তাড়া লাগালে। লুলামের বাবার হাত থেকে পলকে তীর ছুটল একেবারে শুয়োরের গায়ে। আনন্দে চিৎকার করে উঠল লুলামের মা বাবা। কিন্তু অতর্কিতে তাদের সামনে ঝাঁপিয়ে পড়ল জলদস্যুর দল। লুলামের বাবার হাতে তীর শত্রুর দিকে ছিটকে আসার আগেই ওরা জাপটে ধরল, ওদের হাতে পায়ে শিকল বাঁধল।
এই জঙ্গল আর এই পাহাড়ের পাথর পেরিয়ে নিয়ে গেল ওদের জাহাজে। কেউ জানতেও পারল না। সেই থেকে লুলাম মা বাবাকে হারিয়ে টুহোদেরই কাছে তাদের আপনজন হয়ে গেছে। টুহোর সে বন্ধু, কিন্তু টুহোর মা আর বাবার কাছেও যেন টুহোর মতোই তাদের ছেলে। অথচ লুলামকে বলি দেওয়ার জন্য যখন টুহোদের বাড়ি থেকে নিয়ে গেল এরা, তখন সবাই চুপ, শুধু কেঁদে উঠেছিল টুহো। সে কান্না তার বুকের মধ্যে ফুঁপিয়ে উঠছিল। তাই সেই রাতের অন্ধকারে জানালার মুখ রেখে আকাশের দিকে হাত বাড়িয়ে আছে কপটা বৃষ্টির জন্য। কিন্তু হঠাৎ যেন টুহোর বুকটা কান্না ভুলে কেঁপে ওঠে, কেমন যেন ছটপটিয়ে উঠল পায়ের পাতা। এই বদ্ধ ঘরের অন্ধকারে ওর আচমকা মনে হলো, বন্ধুর জন্য এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে হা হুতাশ করলে তো আর প্রাণ কেউ ফিরিয়ে দেবে না। টুহো ভাবল, সে কি পারবে না লুলামকে বাঁচাতে? গায়ে কাঁটা দেয় টুহোর। বুকখানা শক্ত করে সে মনে মনে বলে, হ্যাঁ সে পারবে, আর যদি না পারে তবে বন্ধুর জন্য মরতে তার ভয় নেই। টুহো বুক ফুলিয়ে টান টান করে দাঁড়ালো এবার। বাইরের অন্ধকার থেকে ঘরের নিস্তব্ধতায় মুখ ফিরিয়ে দেখল মা বাবা অঘরে ঘুমোচ্ছে। নিঃসারে তীর ধনুকটা পিঠে বাঁধল। খুব সাবধানে দরজাটা খুলে বেরিয়ে পড়ল ঘর থেকে বাইরে। কোথায় কোনখানে লুলাম যে এখন মৃত্যুর জন্য অপেক্ষা করছে সেটা তার জানা। জায়গাটা এখান থেকে খানিকটা দূরে। বনের ওই ঘন জঙ্গলের কোল বেয়ে তাকে উঠতে হবে পাহাড়ের ওপর। সেখান থেকে আরও ওপরে দেবতার মন্দির, সেইখানে আছে লুলাম। সেই মন্দিরের পূজারী সারা রাত যে লুলামের দিকে নজর রেখে জেগে বসে থাকবে, এ কি আর টুহোর জানা নেই? হায় রে, কে জানে এই গভীর রাতে লুলাম এখন কি করছে। সে কি ঘুমিয়ে পড়েছে নিশ্চিন্তে, নাকি জেগে জেগে কাঁদছে? আজকের রাত যখন ফুরিয়ে যাবে, ডেকে আনবে কালকের ভোর, যখন হাজার হাজার মানুষ এই পাহাড়ের ওপর জমায়েত হয়ে ওর মৃত্যুর মুহূর্তে চিৎকার করে ডেকে বলবে, বৃষ্টির দেবতা তুমি আমাদের পাপ ক্ষমা করো, আকাশ ভেঙে জল দাও। যখন বেজে উঠবে কাড়া না কাড়া, তখন বোধহয় আর্তনাদ করে কেঁদে উঠবে লুলাম। বলবে, এই সুন্দর পৃথিবীতে আমি তো কোনো পাপ করিনি, তোমরা করেছো পাপ। আমার কেন রক্ত নেবে? আমি তো বাঁচতে চাই। হ্যাঁ, টুহো ওকে মরতে দেবে না, টুহো লুলামকে বাঁচাবেই। তাই এই অন্ধকার রাতে সে একা বেরিয়ে পড়েছে ঘর থেকে। এই নিস্তব্ধ নিশুতি রাতে বনের গভীরে কত যে ভয়ঙ্কর বিপদ ঘাপটি মেরে লুকিয়ে আছে সে তার অজানা নয়। তবু সেই ভয় এখন তার কাছেও ঘেঁষতে পারবে না। এখন টুহোর বুকখানা সাহসে যেন ফুলে উঠেছে। সে একা একা যতই বনের গভীরে হারিয়ে যাচ্ছে, ততই যেন দুঃসাহসে তার চোখ মুখ ঝলসে উঠছে। ঝিঁঝির শব্দ, অথবা ক্ষুধার্ত সাপের নিঃশ্বাস, কিংবা কোনো শিকারী পশুর আর্তনাদ টুহোকে মাঝে মাঝে চমকে দিলেও তার বুকের সাহস কেউ কেড়ে নিতে পারবে না আর। দেখতে দেখতে এরই মধ্যে অগুন্তি পাথর টপকে টপকে পাহাড়ের অনেকটা উপরে উঠে এসেছে সে। এখানে থমকে দাঁড়ালো সে। ঝাপসা অন্ধকারে এখান থেকে টুহো স্পষ্ট দেখতে পাচ্ছে মন্দিরটা। বুকটা শিউরে উঠল। হ্যাঁ, এবার তাকে আরও সতর্ক হয়ে এগোতে হবে, আরও সাবধানে। কখনো গাছের ফাঁকে উকি দিয়ে, কখনো পাথরের আড়ালে লুকিয়ে ছাপিয়ে শত্রুর সন্ধানী নজরটা তাকে এড়িয়ে যেতে হবে। কারণ শত্রু যদি জানতে পারে, তবে তার সব চেষ্টা ব্যর্থ। এমনকি হয়তো তারও নিস্তার পাওয়ার কোনো পথ খোলা থাকবে না। এখন তাই টুহো কাঁধ থেকে তীর ধনুকটা নামিয়ে হাতে নিয়েছে। এখন সে পায়ের শব্দটাকে সামলে রাখার জন্য আলতো পায়ে ডিঙি মেরে হেঁটে চলেছে। এভাবে আরও খানিকটা চড়াই ডিঙিয়ে উঠে এসেছে টুহো। এখন সে সত্যিই মন্দিরের প্রায় সামনাসামনি এসে পড়েছে। মন্দিরটা স্পষ্ট দেখতে পাচ্ছে টুহো।
এখানে এই ঘুপচি মতো জায়গাটায় লুকিয়ে টুহো দাঁড়িয়ে পড়ল। কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু আশ্চর্য, মন্দিরের আশেপাশেও কাউকে দেখা যাচ্ছে না। ভারী নির্জন চারিদিক। খুব সন্তর্পণে ওই ঘুপচি জায়গা থেকে এক ছুট্টে বেরিয়ে এসে সে একটা পাথরের আড়ালে ঝুপ করে লুপিয়ে পড়ল। সেখানে সে উঁকি মারল। জনমানুষের গন্ধ নেই। কেমন একটা সন্দেহ চেপে ধরল টুহোকে। ভাবল, তবে কি লুলাম এখানে নেই? একটা না জানা ভয়ে সে শিউরে উঠল। না, এখানে তো ভিতুর মতো দাঁড়িয়ে থাকা চলবে না তার। তবুও হুট করে এগিয়ে যাওয়া, সেটাও খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। তাই সে নিঃসাড়ে এগিয়ে চলল মন্দিরের ফটকটা লক্ষ্য করে। এগিয়ে এসেছে সে মন্দিরের একেবারে কাছাকাছি। তারপর পৌঁছে গেল ফটকটার সামনে। কিন্তু এ কি, ফটক বন্ধ কেন? সত্যি তো কেউ নেই, না কোনো পাহারাদার বা মন্দিরের অন্য কোনো মানুষ। চারদিক নিঝুম, জনমানব শূন্য। কিন্তু মুষড়ে পড়লে তো চলবে না। এখানে যদি লুলাম না থাকে, তবে অন্য কোথাও সে থাকতে পারে। যেখানেই থাক, খুঁজে সে বার করবেই। তার আগে এই মন্দিরটা তাকে দেখতেই হয়। কিন্তু মন্দিরের ভেতরে টুহু ঢুকবে কেমন করে? ফটক তো বন্ধ। তা বলে হাল ছাড়লেও তো চলবে না। প্রতিজ্ঞা তার, যেমন করে হোক মন্দির চত্বরে তাকে ঢুকতেই হবে। হঠাৎ সে চমকে দাঁড়ালো। সামনে ওটা কি? একটা মস্ত উঁচু পাথর মন্দিরের পাঁচিল লাগোয়া পড়ে আছে। এবার ছুটে গেল টুহো পাথরটার সামনে। হ্যাঁ, সে রাস্তা খুঁজে পেয়েছে। এখন সে সহজেই ওই পাথরের উপর উঠে পাঁচিলে লাফ মারতে পারে। সত্যি সত্যি সে পাথরটার গা বেয়ে দাঁড়িয়ে পড়ল তার মাথায়। উত্তেজনায় টুহোর যেন বুকের ভেতরটা কেঁপে উঠছে। আর তিলেক অপেক্ষা না করে পাঁচিল লক্ষ্য রেখে টুহো মারল এক লাফ। হাত ফসকালো, মুখ থুবড়ে পড়ল। পাথরের উপর মুখটা প্রচণ্ড ঘা খেয়ে খসতে গেল তার। কে জানে রক্ত ঝরছে কিনা। রক্ত দেখবে কে? ভয়ে মুহূর্তের জন্য যেন তার বুকের শব্দটা স্তব্ধ হয়ে গেল। কেননা ওর ডিগবাজি খাওয়ার সঙ্গে সঙ্গে মন্দিরের ভেতর থেকে চিৎকার শোনা গেল, কে? টুহু যেমন করে পড়েছিল ঠিক তেমনি করে পলকের মধ্যে উঠে দাঁড়ালো। অপেক্ষা না করে নিমেষের মধ্যে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ল। হাত পা তার কাঁপছে উত্তেজনায়। যা, তার সব চেষ্টা বুঝি ব্যর্থ হয়ে যায়। ছি ছি, আর একটু ধৈর্য ধরলে এমন দুর্ঘটনা নাও ঘটতে পারত। কিন্তু সে কথা ভাবা না ভাবা দুই সমান। কেননা টুহু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্পষ্ট শুনতে পাচ্ছে সেই চিৎকার। আরও ব্যস্ত স্বরে ফুঁসে উঠছে, কে? কে এখানে? হঠাৎ মন্দিরের ফটকটা খুলে গেল। এখান থেকে টুহু স্পষ্ট দেখতে পেল ফটক পেরিয়ে কে একজন বেরিয়ে এলো। তার এক হাতে লণ্ঠন, আরেক হাতে ধনুক। সে বিস্ফারিত চোখে এধার ওধার দেখছে, চিৎকার করছে, কে? কে এখানে? ভয় যেন কাঠ হয়ে গেছে টুহু। লোকটা যদি হঠাৎ টুহুকে দেখে ফেলে যে মৃত্যু। অবশ্যই টুহুর হাতেও তীর ধনুক আছে। সে ইচ্ছে করলে এই আড়ালে দাঁড়িয়ে এখনই লোকটাকে শেষ করে ফেলতে পারে। ওই তো লোকটা লণ্ঠনটা ওপর দিকে তুলে চোখ ঘোরাচ্ছে, এদিক ওদিক সব দিকে। এ কি, লোকটা এবার মন্দিরের ফটক ছেড়ে বাইরে বেরিয়ে এলো যে। ওই তো মন্দিরের পেছন দিকটা দেখবার জন্য লোকটা ঝোপ ঝাড় সরিয়ে এগিয়ে যাচ্ছে টুহুর চোখের আড়ালে। রোমাঞ্চিত হচ্ছে টুহুর সারা শরীর। লোকটা দেখতে দেখতে মন্দিরের ফটকটা খোলা রেখে একেবারে আড়ালে চলে গেল। এখান থেকে টুহু যদি এই মুহূর্তে এক ছুটে ওই ফটক ডিঙিয়ে মন্দিরে ঢুকে পড়ে, কেউ জানতেও পারবে না। টুহু সত্যি সত্যিই ছুট দিল। সে ছুটতে ছুটতে মন্দিরে ঢুকে পড়ল। তারপর হাঁক পাক করে খুঁজতে লাগলো লুলামকে। না,
এই অন্ধকারে সে তো দেখতে পাচ্ছে না লুলামকে। অগত্যা সে খুবই ব্যস্ত হয়ে অস্ফুট স্বরে ডাক দিল, লুলাম, লুলাম। ঠিক তক্ষুনি বাইরের ফটকে ঘা পড়ল। নিশ্চয়ই সেই লোকটা। আঁতকে উঠল টুহ। গলার স্বর তার আপনা থেকেই যেন তীব্র হয়ে ডেকে উঠল, লুলাম। অমনি সঙ্গে সঙ্গে ফটকের বাইরে সেই লোকটা চিৎকার শুরু করে দিলে, কে কে ফটক বন্ধ করেছে? ফটক খোলো, ফটক খোলো। টুহ অন্ধকারে 2 হাত বাড়িয়ে ডাকতে লাগলো, লুলাম, লুলাম, কোথায় তুমি? লোকটা ধাক্কা দিচ্ছে ফটকে, যত শক্তি আছে তার সব শক্তি দিয়ে, যেন ফটক ভেঙে ফেলতে চায়। হঠাৎ অন্ধকারে কোথায় এসে থমকে গেল টুহ। কে যেন নিশ্চিন্তে ঘুমোচ্ছে। ওই তো লুলাম। ভোর হলেই ওকে হত্যা করা হবে, অথচ এখন এমন নিশ্চিন্তে কেমন করে ঘুমিয়ে আছে। হয়তো কেঁদে কেঁদে যখন আর পারেনি তখনই বুঝি ঘুমিয়ে পড়েছে। টুহ মুহূর্তে দেরি করল না, লুলামের গায়ে হাত রাখল, ডাক দিল। তার হাতের স্পর্শে জেগে উঠল লুলাম, যেন ভয় পেয়েছে। আতঙ্কে চিৎকার করে উঠল, কে? আমি টুহ। ধরপড়িয়ে উঠে পড়ল লুলাম। অবাক চোখে অন্ধকারে টুহর দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। টুহ বলল, তোকে আমার সঙ্গে যেতে হবে এক্ষুনি, তোকে বাঁচতে হবে। লুলাম ভয়ে ভয়ে উত্তর দিল, আমি তো এখানে বন্দি হয়ে আছি, বাঁচবো কেমন করে? টুহ লুলামের দিকে হাতটা বাড়িয়ে দিল, তারপর বলল, আমি তো আছি, আমি তোকে বাঁচাবো। আমার হাতটা ধর, তাড়াতাড়ি পালাতে হবে। শুনতে পাচ্ছিস না বাইরে ফটকে ধাক্কার শব্দ? লুলাম টুহর হাতটা চাপটে ধরে জিজ্ঞেস করল, তাহলে কোন রাস্তা দিয়ে পালাবে? জানি না, এখন আমাদের মন্দিরের ছাদে যেতে হবে, আয় আয় আয়। বলে টুহ লুলামের হাত ধরে অন্ধকারে হাতড়ে হাতড়ে ছাদের সিঁড়ি খুঁজতে লাগলো। শেষমেশ তারা যখন সিঁড়ি খুঁজে পেল তখনও কিন্তু লোকটা চেল্লাচিল্লি চালিয়ে যাচ্ছে। ছাদে উঠে পড়েছে দুজনেই। লোকটার হাতে লণ্ঠন, সুতরাং এই ছাদের আড়াল থেকে তাকে স্পষ্ট দেখতে পাচ্ছে টুহ ও লুলাম। লুলাম তাকে দেখে চাপা গলায় টুহর প্রায় কানের কাছে মুখ এনে বলল, পুরোহিত। ও, ইনি সেই পুরোহিত, ইনি অকম্যের পাণ্ডা। লুলাম তেমনই চাপা স্বরেই বলল, ছাদের ওপর থেকে তো আমাদের পালাবার উপায় নেই। টুহ গলার শব্দটাকে এবার রুক্ষ করে উত্তর দিল, আমাদের পালাবার রাস্তা পরিষ্কার করে নেবার উপায় আমার হাতেই আছে, দেখ কি করি। বলে টুহ কাঁধ থেকে ধনুকটা নামিয়ে তার জুতে নিশান করল পুরোহিতের কপালটা, তারপর চোখের পলকে তীর ছুঁড়ে দিল। কে জানে লাগলো কিনা, কিন্তু লোকটা আর্তনাদ স্বরে চিৎকার করে উঠল। দেখা গেল তার হাতের লণ্ঠনটা ছিটকে দপ করে নিভে গেল। তারপর সেই পুরোহিত বোধহয় পাহাড়ের উঁচু নিচু পাথরের বাধা তুচ্ছ করে প্রাণের দায়ে ছুটতে লাগলো। কিন্তু কোথায় যে লুকিয়ে পড়ল দেখতে পেল না টুহ। নিমেষে সেই পাহাড় চূড়ায় আবার নিস্তব্ধতা নেমে এলো। টুহ যেন তবুও নিশ্চিন্ত হতে পারছে না। যদি পুরোহিতের গায়ে তীর না লেগে থাকে, যদি লোকটা কাছে পিঠে লুকিয়ে থাকে তাদেরকে পাকড়াও করার জন্য, তাই সে লুলামকে নিয়ে আরও কিছুক্ষণ ছাদের আড়ালে গা ঢাকা দিয়ে রইল, কান খাড়া করে রইল, হাতের তীরধনুকে জুতে তৈরি করে রাখল। না, কোনো কিছুরই হদিশ সে পেল না, না কোনো মানুষের কণ্ঠস্বর, না কোনো ভয়ের লক্ষণ। হন্তদন্ত হয়ে লুলামকে সঙ্গে নিয়ে টুহ ছাদ থেকে নেমে এলো নিচে। আশ্চর্য কথা, মন্দিরে আর একটিও প্রাণী ছিল না। কেন ছিল না সেই নিয়ে ভাববার সময় তো এখন নয়। এখন টুহ মন্দিরের ফটকটা চটপট খুলে ফেলল। ফটক পেরিয়ে টুহ লুলামকে নিয়ে পাহাড়ের অন্ধকার জঙ্গলে গা ঢাকা দিয়ে পালিয়ে গেল। আর একটু পরেই শেষ রাতের অন্ধকার ভোরের আলোয় ঝলসে উঠবে।
সুতরাং আলো ফোটার আগেই যেমন করে হোক পাহাড় ডিঙিয়ে নিচে নেমে আসতে হবে টুহো আর লোলামকে। তারপর পাহাড়ের জঙ্গল থেকে নিচের জঙ্গলে লুকিয়ে পড়তে হবে। এই পাহাড়ের কঠিন পাথর ওদের যতই বাধা দিচ্ছে, ওরা যেন ততই দুরন্ত সাহসে সেই পাথর টপকে টপকে এগিয়ে চলেছে। আর ওদের সজাগ দৃষ্টিটা চমকে চমকে এপাশ ওপাশ উঁকি মারছে। কখনো দুজনে গভীর খাদে লাফিয়ে নামছে, হাঁচড় পাঁচড় করে উঠছে, হোঁচট খাচ্ছে, পড়ছে, তবুও এগিয়ে চলছে। এমনি করতে করতে কখন যে সকাল হয়ে গেল দুজনেরই খেয়াল নেই। এই সকালে আলোকে ফাঁকি দিয়ে পাহাড়ের শেষ ধাপ ডিঙিয়ে দুজনেই গহন বনে ঢুকে পড়ল। এখন অনেকটা নিশ্চিন্ত। বিপদ না কাটলেও ভাবতে পারা যায় এখনকার মতো ওরা বেঁচে গেছে। গাছের ডালে বন উপচে পড়া পাখির ডাক, ডানার শব্দ আর সেই পাতায় পাতায় এই সকালের উজ্জ্বল আলোয় উকিঝুঁকি যেন জানান দিচ্ছে বনেরও ঘুম ভেঙেছে। ছুটতে ছুটতে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল লোলাম। টুহোর হাতটা সে শক্ত করে জড়িয়ে ধরল। টুহো ওর মুখের দিকে চেয়ে ব্যস্ত হয়ে জিজ্ঞেস করল, কি রে, কি হলো? লোলাম সামনের ঝোপের দিকে আঙুল দেখালো। টুহো সেদিকে চোখ ফিরিয়ে আতঙ্কে থমকে গেল। দেখল এখানের এই ঝোপটার ওপাশে খানিকটা খোলা জায়গাটা ঘিরে চারদিকে আবার জঙ্গল। টুহো দেখল এখানে একদল জলদস্যু ঘাঁটি গেড়েছে। মুহূর্তের মধ্যে টুহো যেন সব কেমন তালগোল পাকিয়ে গেল। ও যেন বুদ্ধি লোপ পেয়েছে। হ্যাঁ, এখনই যে একটা নিরাপদ জায়গায় লুকিয়ে পড়া উচিত, সে কথা না ভেবে হাঁদার মতো ফ্যাল ফ্যাল করে সেই দিকে চেয়ে চেয়ে দেখছে। হঠাৎ লুলামই ওর হাতটা ধরে টান দিল। হাতটা টান দিয়ে প্রায় সঙ্গে সঙ্গে লুলাম বলে উঠল, হে, একটা দস্যু এদিকে আসছে। আর দেখতে হয় একেবারে লুলামকে প্রায় টানতে টানতে ছুটল টুহো। ছুটতে ছুটতে বলল, লুলাম, লুকিয়ে না পড়লে ধরা পড়ব। সে সময় এর বেশি দুজনের মুখে আর কোনো কথাই সরল না। লুলামকে আপাতত একটা মৃত্যুর হাত থেকে রক্ষা করে এখন দুজনেই আর এক ভয়ঙ্কর বিপদের মুখে পড়ে গেছে। কেউ জানে না এখন ওরা বেঁচে যেতে পারবে কিনা। হয়তো ওদের দুজনকেই জাহাজে বন্দি করে লুলামের বাবা মার মতো কোনো অজানা দেশে নিয়ে গিয়ে বিক্রি করে দেবে ওই জলদস্যুর দল। কিন্তু আশ্চর্য, লোকটা এদিকে এলোই না। এমনকি তাকে দেখে মনে হলো টুহু আর লুলাম যেখানে লুকিয়ে বসে আছে সেটিও সে টের পায়নি। যেমন করে সে আসছিল তেমনি করে সে ঝোপের ওই পাশ দিয়ে চলে গেল। কে জানে, হয়তোবা টহল দিচ্ছে। এমনি সময় লুলাম ফিসফিস করে বলল, লোকটা তো চলে গেল। টুহু উত্তর দিল, এখান থেকে বেরোলেই সামনে ওই দস্যু দল দেখতে পাবে। কিন্তু এখানে এভাবে কতক্ষণ থাকবে? কি করব ভেবে পাচ্ছি না রে। অন্তত এখনকার মতো ওই গাছটার উপর উঠিয়ে লুকিয়ে থাকতে পারি। মতলবটা টুহু যেন লুফে নিল। লুলামের মুখে এই চমৎকার কথাটা শুনে টুহুর মনে হলো পৃথিবীতে এই মুহূর্তে যত বুদ্ধিমান মানুষ আছে, লুলাম যেন তাদের সবার থেকে সেরা বুদ্ধিমান। অন্য সময় হলে টুহু নিশ্চয়ই আনন্দে লুলামকে কাঁধে তুলে নিত, কিন্তু এখন সে নিজেকে সামলে নিয়ে শুধু ওর কাঁধে হাত রেখে বলল, সাব্বাস, ঠিক বলেছিস, আয় তবে তাড়াতাড়ি উঠে পড়ি। সামনের ঝাঁকড়া গাছটা আঁকড়ে ধরে দুজনেই তরতর করে গাছে উঠে পড়ল। টুহরা মনের মানুষ, সুতরাং গাছে ওঠা ওদের কাছে টুস্কি। এদিক ওদিক ডালপালা ছড়িয়ে আকাশে মাথা তুলে আছে গাছটা। ঝড় উঠলে যখন ঝটাপটি লাগিয়ে দেয় তখন দেখলে মনে হয় যেন একটা দানব। আর এমনি কোনো গাছের ডালে যদি কেউ ঘাপটি মেরে লুকিয়ে থাকে, কার সাধ্যে তাকে খুঁজে বের করে? সুতরাং এখন টুহো আর লুলামকে খুঁজে পেতে হচ্ছে না। এই ডালটায় পা দিয়ে ওই ডালটায় লাফ মেরে দুটিতে একেবারে শটান মগ ডালে সুবিধে মতো এক ঝাঁক পাতার আড়ালে চুপচাপ বসে রইল।
বসে থাকতে থাকতে দুজনেই আড়ষ্ট চোখে এদিক ওদিক দেখছিল। হঠাৎ লুলাম টুহুর গায়ে আলতো হাতে ঠেলা মারল। ফিরে তাকাতেই ইশারা করল লুলাম। যেদিকে ইশারা করলো সেদিকে তাকিয়ে টুহু দেখতে পেল গাছের এই মগডাল থেকে জলদস্যুদের আস্তানাটা স্পষ্ট নজরে আসছে। অথচ অন্তত 20-25 জন দস্যু এখানে তাঁবু ফেলে আড্ডা গেড়েছে। সত্যি জায়গাটা ওরা ভালোই খুঁজে বের করেছে, যেমন নিরিবিলি তেমনি নির্জন। বলতে বলতেই হঠাৎ যেন কানে এলো দূর থেকে অনেক মানুষের চিৎকারের শব্দ। টুহু আর লুলাম দুজনেই আঁতকে উঠল। দুজনের চোখ একই সঙ্গে ওই জলদস্যুর আস্তানার দিকে ঠিকরে পড়ল। কিন্তু না, এই চিৎকার তো তাদের আস্তানা থেকে আসছে না, বরং মনে হলো ওই জলদস্যু নিজেরাই যেন সতর্ক হয়ে নিজেদের অস্ত্র ঝটপট হাতে নিচ্ছে। অথচ তারা আতঙ্কিত, কিন্তু যে কোনো বিপদের জন্য হুঁশিয়ার। দস্যুর দল সঙ্গে সঙ্গে তাঁবু ছেড়ে চুপচাপ লুকিয়ে পড়ল এদিক ওদিক। হ্যাঁ, চিৎকার এদিকেই ভেসে আসছে। হঠাৎ দেখতে পেল সেই মানুষের দলটাকে। এরা বনেরই মানুষ, সবার হাতে তীরধনুক, সবার মুখে যেন আতঙ্কের ছায়া। চেঁচাচ্ছে আর সেই দুর্গম বনের আনাচে কানাচে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে। এমন সময় লুলাম আতঙ্কে ফিসফিসিয়ে উঠল, টুহো। পলকে টুহো নিজের ঠোঁটে আঙুল চেপে শব্দ করে ওকে কথা বলতে বারণ করল। কিন্তু লুলাম থামল না। সে ব্যস্ত হয়ে বলে উঠল, টুহো, পুরোহিত। ভয়ে লুলামের গলার স্বর আটকে আসছে, শুধু আঙুল তুলল পুরোহিতের দিকে। আর কোনো সন্দেহ নেই, টুহো আর লুলামকে ধরার জন্যেই এরা বেরিয়ে পড়েছে। টুহো যেন কথা বলতে পারছে না। অনেক কষ্টে সে শুধু বলতে পারল, গাছের সাথে সেটে থাক, কেউ যেন না দেখতে পায়। অবশ্যই ওরা যেখানে উঠেছে সেখান থেকে ওদের কেউ দেখতে পাবে না ঠিকই, তবুও সাবধানের মান নেই। কিন্তু বেশি সাবধান হতে গিয়ে টুহু নিজেই যেন কেমন বেসামাল হয়ে গেল। এমন সময় একেবারে আচমকা কোথায় ছিল দস্যুর দল ঝুপঝাপ সেই ঝোপ থেকে বেরিয়ে পড়ল। বন কাঁপিয়ে হল্লা তুলে ঝাঁপিয়ে পড়ল তাদের ঘাড়ে। অতর্কিতে হক চুকিয়ে গেছে সবাই, পালাতেও পারছে না, তীর ধনুক নাড়তে পারছে না। ইস, মনে হলো আকাশ থেকে বিনা মেঘে বাজ পড়ল। তাল বুঝিয়ে যে কটা লোক পালাতে গেল তাদের সঙ্গে লেগে গেল ধুন্ধুমার লড়াই। সেই কি রক্তারক্তি কাণ্ড! টুহু আর লুলাম ভয়ে একেবারে কাঠ। বিস্ফারিত চোখে তাকিয়ে রইল সেই মারদাঙ্গার ভয়াবহ দৃশ্যের দিকে। ওরা স্পষ্ট দেখল কি হাড্ডাহাড্ডি লড়াই না চলছে দু দলই গাছের ফাঁকে লুকিয়ে লুকিয়ে তাদের হাতের অস্ত্র ছুঁড়ে চলেছে। গাছের পাতায় রক্তের ছাপ ছড়িয়ে পড়েছে। যে পারছে রণে ভঙ্গ দিয়ে পালাচ্ছে, আর যে পারছে না সেখানেই মুখ থুবড়ে পড়ে থাকছে। হঠাৎ টুহোর চমক ভাঙল। লুলাম একটু গলার স্বর উঁচিয়েই বলল, এই টুহো, ওই দেখ, পুরোহিত পালাচ্ছে। টুহো লুলামের কথা শুনে চোখ ফিরিয়ে দেখে সত্যিই পুরোহিত পালাচ্ছে। পুরোহিতকে পালাতে দেখে টুহো লুলামকে বলল, লুলাম, এই তাল, ওরা লড়াই করে মরুক, আমরা ওদের চোখে ধুলো দিয়ে এই পুরোহিতের মতো এই সুযোগেই পালাতে পারি। কিন্তু পুরোহিত দেখতে পেলে? পুরোহিত নিজের প্রাণ নিয়ে এখন পালাতে ব্যস্ত। আয় আয়, আমরা গাছ থেকে নেমে পড়ি, লড়াই শেষ হয়ে গেলে হয়তো ফাঁক পাবো না। বলে টুহো গাছের ডালে ডালে পা ফেলে টুপটাপ ওপর থেকে নিচে নামতে লাগলো। টুহুকে দেখে লুলামও ডাল থেকে ডালে লাফ মেরে মেরে ঝুপঝাপ নেমে এলো। তারপর দে ছুট। এ এক ভারী অদ্ভুত জায়গা, গহন বন। এখানে লুকিয়ে পড়তে পারলেই হয়, চট করে কেউ ঠাউর করতে পারবে না, ধরতেও পারবে না। কিন্তু ওরা যাবে কোথায়? ছুটলেই যে বাঁচা যায় এমন কথা তো আর ভাবা যায় না। সুতরাং বাঁচার ইচ্ছা যতই পেয়ে বসেছে ওদের, দুর্গম বনের ঝোপঝাড়ের বাধাটা যেন তুচ্ছ মনে হচ্ছে। অবশেষে সত্যিই ক্লান্ত হয়ে পড়ল দুজনেই।
দুজনেরই পা আর যেন নামতে চাইছে না। এখানে কি ওরা একটু বসবে? হ্যাঁ, ওরা থামলো। সামনে বোধহয় একটা ছোট ঝর্ণা ছুটে যাচ্ছে বনের ভেতরের দিকে। জলের শব্দ শোনা যাচ্ছে। বসে পড়ল দুজনেই। ক্লান্তির নিঃশ্বাসটা ধীরে ধীরে সামলাবার চেষ্টা করলো। একটু ধাতস্থ হয়ে চারপাশটার তীক্ষ্ণ দৃষ্টিতে পরীক্ষা করলো। আপাতত কোনো বিপদ আছে বলে মনে হলো না। তবু এখানে তো বেশিক্ষণ বসে থাকা যায় না। তাই লুলামি কথা বলল প্রথম। জিজ্ঞেস করলো, টুহো, এরপর তুমি এত কাণ্ড না করলে তোমার এত বিপদ হতো না। সকাল যখন হতো তখনই দেবতার সামনে ওদের খড়গ আমাকে আঘাত করত। আমি মরলে আর তো কোনো অশান্তিই থাকতো না। আমার প্রাণ কেন বাঁচালে? আমাকে বাঁচাতে গিয়ে নিজের বিপদ তুমি নিজেই ডেকে আনলে টুহো। টুহো লুলামের এই কথার উত্তর না দিয়ে উল্টে জিজ্ঞেস করলো, তোর খিদে পাচ্ছে না লুলাম? এটা বোধহয় ঠিক খিদে পাওয়ার সময় নয় টুহো। তা ঠিক, এই সাংঘাতিক উত্তেজনায় এই সময়ে খিদের কথা কারো মনে হয়? বরঞ্চ এই সময় বরাবর যে কথাটা মনের ভেতর তোলপাড় করছে সেটা হলো, এরপর কি করবে তারা, কোথায় বা যাবে। হঠাৎ টুহো যেন খুব উদ্গ্রীব হয়ে হঠাৎ লুলাম ডেকে উঠল। লুলাম তেমনি ব্যস্ত হয়ে বলল, টুহো, ওই দেখো, কি যেন একটা ঝোপের মধ্যে ছটফট করছে। টুহো তাড়াতাড়ি চোখ ফিরিয়ে দেখে, সত্যি তো। আরও একটু স্থির হয়ে দেখতে দেখতে টুহো বলল, আরে, একটা পাখি মনে হচ্ছে তো। আমারও তো তাই মনে হচ্ছে। দেখছো গায়ের রংটা কেমন জলপাইয়ের মতো সবুজ। হ্যাঁ, মাথার দুপাশে কালো কালো ছাপও দেখা যাচ্ছে না? দেখতে পাচ্ছ ঠোঁটের দুপাশটা কেমন এবড়ো খেবড়ো। টুহো লুলামের হাতটা ধরে দাঁড়িয়ে পড়ল। তারপর বলল, চল দেখি। বলে দুজনেই সেই ঝোপের দিকে ছুটল। কাছে এসে লুলাম বলল, দেখলে আমি ঠিক বলেছি, পাখি। টুহো আরও একটু ভালো করে দেখল। তারপর ঝোপের মধ্যে হাত ঢুকিয়ে পাখিটাকে টেনে বার করে আনলো। এনে লুলামের চোখের দিকে চেয়ে জিজ্ঞেস করলো, জানিস এই পাখিটার নাম কি? লুলাম বলল, মটমট না? হ্যাঁ, কিন্তু দেখেছিস গাছের কাঁটা ফুটে পাখিটার ডানার পালক খসেছে। কি করে এমন হলো বলতো? বুঝতে পারছি না। আর বোধহয় উঠতে পারবে না। বলে লুলাম পাখিটার গায়ে আলতো ছোঁয়ার মতো হাত বোলালো। টুহো বললে, দাঁড়া দেখি উঠতে পারে কি না। বলে পাখিটাকে ধীরে ধীরে মাটির ওপর বসিয়ে দিল। কিন্তু উঠতে সে পারল না। একটা ডানা গুটিয়ে আর একটা ডানা মেলে ধরে লাফিয়ে লাফিয়ে হাঁটতে লাগলো। লুলাম বলল, কই, পারছি না তো। টুহো পাখিটাকে তুলে নিল মাটি থেকে। তারপর বলল, ডানাটা ভাঙলো নাকি? বলে ডানাটায় আস্তে আস্তে একটু টান দিল। বুঝতে পারল ভাঙেনি, কিন্তু জখম হয়েছে মোক্ষম। লুলাম জিজ্ঞেস করল, তাহলে পাখিটা কি উঠতে পারবে না? টুহো বলল, আয় দেখি, ওর ওই ব্যথার জায়গায় একটু জল ছিটিয়ে দিলে হয়তো চাঙ্গা হয়ে উঠতে পারে। ঠিক বলেছ। বলে লুলাম আর টুহো ঝর্ণার শব্দ শুনতে শুনতে তার জলের কাছে পৌঁছে গেল। ছোট ঝর্ণার ঝকঝকে জল যেন ছলক ছলক রূপ। পাখিটাকে বুকে নিয়ে লুলামের সঙ্গে টুহো একটা পাথরে লাফ দিল। তারপর জলের কাছে হেঁট হয়ে হাত ডুবালো লুলাম। আঁচলা ভরে জল নিয়ে পাখিটার গায়ে ছড়িয়ে দিল। সঙ্গে সঙ্গে পাখিটা হাঁ করল। পাখিটার তেষ্টা পেয়েছে। ওর ঠোঁটে একটু একটু করে জলের ফোঁটা গড়িয়ে গড়িয়ে ঢেলে দিল লুলাম। পাখিটা যেন গা ঝাড়া দিচ্ছে, কেমন চনমন করে চেয়ে দেখছে এধার ওধার। টুহো এবং লুলামের মুখের দিকেও কেমন জুলু জুলু চোখে তাকালো। পাখিটা যেন বলতে চায়, এবার আমাকে ছেড়ে দাও। টুহো আর লুলাম পাখিটাকে ছেড়ে দিল। সেটার ডানাটা নাড়াবার চেষ্টা করলো, কিন্তু টাল খেয়ে পড়ে গেল। পড়ল আরেকটা মস্ত পাথরের ওপর। পড়েই কিন্তু উঠে পড়ল। পাথরটার ওপরে কয়েকবার তুরুক তুরুক লাফালো,
তারপর দেখল শু করে উড়ে গেল। একটা গাছে গিয়ে বসেছে পাখিটা, লেজটা আর ঘাড়টা কেমন দোলাচ্ছে ঘোরাচ্ছে, যেন টুহো আর লুলামকে দেখছে। খুব খুশি হলো টুহো এবং লুলাম, হাতে হাতে তালি দিয়ে আনন্দে চিৎকার করে উঠল দুজনে। তারপর হঠাৎ থতমত খেয়ে গেল, মুখের হাসি তাদের মুখেই হারিয়ে গেছে। ওদের সামনে কে যেন একজন এসে দাঁড়িয়েছে, তার হাতে তীর ধনুক তাদের দিকে নিশানা করে উঁচিয়ে আছে। কি দশাসই চেহারা লোকটার, যেন গুন্ডা। লোকটা বাজ খাই গলায় হেসে উঠল। টুহো আর লুলামের বুকটা দুরু দুরু করে কেঁপে উঠল। লোকটা হাসতে হাসতেই বলল, খুব যে ফাঁকি দিয়ে পালিয়েছিলি, ভেবেছিস পার পেয়ে যাবি? আমি কি মরে গেছি? আমাকে চিনিস? টুহো আর লুলাম লোকটার দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে বোবার মতো দাঁড়িয়ে রইল। সে তীরটা তেমনি উঁচিয়ে ধরে বলল, আমায় যদি চিনতে না পারিস তো শুনে রাখ, আমার নাম টিঙ্কু মাঙ্গো। বলেই সে হা হা করে হেসে উঠল। নামটা শুনতেই ছ্যাঁত করে চমকে উঠেছে ওদের দুজনেরই বুক। কারণ টিঙ্কু মাঙ্গোকে ওরা আগে দেখেনি ঠিকই, কিন্তু তার নাম শুনেছে। এই টিঙ্কু মাঙ্গোই হচ্ছে সেই ভয়ঙ্কর ঘাতক। এই টিঙ্কু মাঙ্গোই দেবতার সামনে মানুষকে বলি দেয়। এবার টিঙ্কু মাঙ্গো হাতের ধনুকটাকে আরও একটু শক্ত করে ধরে বলল, যেখানে যে দাঁড়িয়ে আছিস সেখানেই থাকবি, এক পা নড়লেই তীরের ঘায়ে শেষ করে ফেলব। যেমন দাঁড়িয়েছিল তেমনই দাঁড়িয়ে রইল টুহো আর লুলাম। এমনকি কেউ কারো দিকে চাইবারও সাহস পেল না। আর সন্দেহ নেই দুজনেই ধরা পড়ে গেছে, পালাতে গেলেই নির্ঘাত মরণ। অথচ টুহোর মনের ভেতরটা যেন জ্বলে উঠেছে। মনে হচ্ছে এখনই এই ঘাতকটার ঘাড়ের ওপর ঝাঁপিয়ে পড়বে। কিন্তু না, সে তা করল না। কারণ ওর ঘাড়ে পড়তে গেলে ওর তীর ধনুকটা ছুঁড়ে দিতে পারে, তখন যে তার এত চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। এভাবে না মরে মরণের সঙ্গে লড়াইটা তাকে করতে হবে বুদ্ধিমানের মতো। সুতরাং পুতুলের মতো তারা দাঁড়িয়েই রইল। এখন একেবারে সামনে এসে গেছে টিঙ্কু মাঙ্গো। সামনে এসে খ্যাঁচ করে টুহোর গলায় একটা রঁদা মারল। তারপর টুহোর হাতটা ধরে এমন মোচড় দিল ওর যেন প্রাণটা বেরিয়ে যায়। ধনুকটাকে ছটপট কাঁধে ফেলে আরেক হাত দিয়ে লুলামের চুলের মুঠিটা খামচে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে চলল। লোকটা যে তাদের কাটবে এ কথা টুহো আর লুলাম স্পষ্ট বুঝে গেছে। ওরা প্রায় যন্ত্রের মতো ওই টিঙ্কু মাঙ্গোর গোতা খেতে খেতে এখন যে কোথায় চলেছে বুঝতে পারছে না। অবশ্যই যে কথা বুঝতে পারছে তা হলো রেহাই তাদের নেই, হত্যা তাদের করা হবে ঠিকই। এতক্ষণ ধরে হুঙ্কার ছাড়ার পর টিঙ্কু মাঙ্গো এবার মুখ খুলল, কাঁ কাঁ করে ধমকে উঠল, দেবতাকে ফাঁকি দিয়ে যে পালায় সে কোনোদিন রেহাই পায় না। এবার কে তোদের বাঁচাবে রে নচ্ছার? সামনে চেয়ে দেখ কোথায় নিয়ে এসেছি তোদের। সামনে চেয়ে দেখল টুহো আর লুলাম, শিউরে উঠল, কারণ সামনেই হত্যা মঞ্চ। হত্যা মঞ্চের চারিদিকে পাথর দিয়ে ঘেরা খুব উঁচু পাঁচিল, মধ্যিখানে একটা উঁচু মতো বেদি দেখা যাচ্ছে। টিঙ্কু মাঙ্গো টুহো আর লুলামকে টানতে টানতে ফটকের সামনে নিয়ে এলো। দুজনকেই টিঙ্কু মাঙ্গো একটা হাত দিয়ে জাপটে ধরল, আর একটা হাত দিয়ে কোমর থেকে ফটকের চাবি বার করলে তালায় লাগিয়ে ফটকটা খুলে ফেলল। লাথি মেরে ফটকের পাল্লা খুলে ফাঁক করে টুহো আর লুলামকে তার মধ্যে ঢেলে দিল। পাথর ঘেরা সেই হত্যা মঞ্চের মধ্যে ছিটকে পড়ল টুহো আর লুলাম। ধরপড় করে উঠতে না উঠতেই টিঙ্কু মাঙ্গো বাইরে থেকে ফটকটা বন্ধ করে দিয়েছে। টুহো আর লুলাম নির্বাক হতভম্ব। চিৎকার তো দূরের কথা, মুখ দিয়ে টু শব্দটি পর্যন্ত বেরোলো না তাদের। শুধু নিশ্চল হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো, এরপর
কিন্তু হঠাৎ যে কি হলো কে জানে, টিঙ্কু মাঙ্গো চিৎকার করে উঠল। টুহো আর লুলাম ফটকের ফাঁক দিয়ে উঁকি মেরে দেখল একটা পাখি। কেমন যেন সন্দেহ হলো টুহোর। মনে হয় যেন সেই মটমট পাখিটা। সেই পাখিটা টিঙ্কু মাঙ্গোর মাথার উপর চরকি খাচ্ছে, আর যেই সুযোগ পাচ্ছে মাথার উপর ঠোঁটের ঠোক্কর ঝাড়ছে। টিঙ্কু মাঙ্গো যতবার চাবি আটকাতে চায় ততবারই এই কাণ্ড। সে না পারে তালায় চাবি দিতে, না পারে পাখিটাকে কবজা করতে। লুলাম বলল, টুহো টুহো, এটা কি সেই পাখিটা, সেই মটমট? এই পাখিটাকে আমরা বাঁচিয়েছি, আমরা আকাশে উড়িয়ে দিয়েছি। এই অদ্ভুত দৃশ্যটা দেখতে দেখতে এবার দুজনেই যেন ভীষণ উত্তেজিত। টিঙ্কু মাঙ্গুকে কিছুতেই ছাড়বে না পাখিটা। ঝাপটা মেরে মেরে পাখিটা যেন টিঙ্কু মাঙ্গুকে পাগল করে ছাড়ে। এই ফাঁকে এমন একটা কাণ্ড ঘটে গেল যে দেখে টুহো লুলাম দুজনেই থ। হলো কি, টিঙ্কু মাঙ্গো নিজের মাথা বাঁচাতে গিয়ে যেই আকপাক করে দু হাতে মাথা তুলেছে, অমনি পাখি ছো মেরে হাতের থেকে ফটকের চাবিটা নিয়ে হুশ। পাখি হাওয়া। টিঙ্কু মাঙ্গোর যেন মাথায় বাজ পড়ল। আঁতকে উঠে সে চিৎকার শুরু করলো, চাবি চাবি, পাখি নিয়ে পালালো চাবি। বলতে বলতে পাখির পেছনে ছুট দিল সে। কিন্তু পাখি তো আকাশে, ঠোঁটে চাবি লেপটে ওর মাথার ওপর চরকি খাচ্ছে। আর কি ধরা যায়? টুহো কিন্তু বুঝতে পেরেছে লোকটা ফটকে তালা আটকাতে পারেনি, তাই আনন্দে প্রায় লাফিয়ে উঠে ডাক দিল, ডুলাম, টিঙ্কু মাঙ্গো ফটকে তালা লাগাতে পারেনি নিশ্চয়ই, নিশ্চয়ই ফটক খোলা, আয় দেখি। তারপর দুজনেই ফটকে ঠেলা মারল। না, ফটক খুলল না, দারুণ ভারী, যেন খুলতেই চায় না। ওরাও ছাড়বার পারতন নয়, এমন সুযোগ কি ছাড়া যায়? তাই প্রাণপণে হ্যাঁচড়া হ্যাঁচড়ি করে একটুখানি নাড়াতে পারল ফটকটা। আর ওই ফাঁকের ভেতর দিয়েই অনেক কষ্টে মাথা গলিয়ে সুরুত করে বাইরে বেরিয়ে এলো দুজনে। কিন্তু টিঙ্কু মাঙ্গোকে দেখতে পেল না। আসলে দেখবে কি, সে তো তখনও পাখির সঙ্গে পায়তারা কষছে। এই পালাবার তাল। কিন্তু পালাতে গিয়ে টুকুর কেমন যেন ধাঁধা লেগে গেল। এই রে, দু চারটে লোক যে জড়ো হয়ে গেছে, হয়তো টিঙ্কু মাঙ্গোর চেঁচামেচি শুনে। দেখতে পেল নাকি টুহু আর লুলামকে? না, ওরা তো পাখির সঙ্গে টিঙ্কু মাঙ্গোর নাচন কোদন দেখতেই মত্ত। আর কোনো কথা আছে? টুহো লুলামের হাত ধরে ভো কাটটা একটা বেশ ঝাঁকড়া গাছের আড়ালে গিয়ে দুজনে লুকিয়ে নিঃসাড়ে পাখির সঙ্গে টিঙ্কু মাঙ্গোর আস্ফালন দেখতে লাগলো। দেখতে দেখতে টুহো আর লুলামের চক্ষু স্থির। ও কি, পাখিটার গায়ের সবুজ রং হঠাৎ কখন যেন হলদে হয়ে গেছে। ভেলকি দেখছে না তো? দুজনেই হাঁদারামের মতো পাখির দিকে চেয়ে চেয়ে ঠোক গিলতে লাগলো। গিলতে গিলতেই লুলাম কথা বলল, পাখির সবুজ রংটা হলদে হয়ে গেল কি করে টুহো? টুহো উত্তর দিল, বুঝতে পারছি না তো। দেখতে দেখতে টিঙ্কু মাঙ্গোর নজর এখন আর তালা চাবির দিকে নেই, তার নজর পড়েছে পাখির রঙের দিকে। তার লম্ফঝম্প একদম ঠান্ডা হয়ে গেল। সেও যেন ভীষণ অবাক হয়ে গেছে। অবাক হয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে পাখিটার দিকে। কিন্তু টিঙ্কু মাঙ্গো থমকে দাঁড়াবে কি? এতক্ষণ যে লোকগুলো জড়ো হয়ে তার কাণ্ড কারখানা দেখছিল, তারাই এখন পাখির পেছনে ছুটাছুটি হাঁকাহাঁকি শুরু করে দিল। এ তো আচ্ছা ভেলকি, পাখি যেন ভয়ও নেই ডরও নেই। এতগুলো মানুষকে ভড়কি দিয়ে হাওয়ায় চরকি খেয়ে আকাশে ডানা ঝাপটাচ্ছে। আরে বাস, হঠাৎ আবার এ কি তাজ্জব ব্যাপার! পাখির গায়ের হলদে রং হঠাৎ যেন সোনার রঙে ঝলসে ওঠে। মনে হলো যেন এক তাল কাঁচা সোনার জ্যান্ত পাখি আকাশে বিদ্যুতের ঝিলিক মেরে উড়ে বেড়াচ্ছে। আর দেখতে, কোথায় চাবি কোথায় কি! টিঙ্কু মাঙ্গোর চোখ দুটো লোভে জল জল করে উঠল। সে পাগলের মতো চিৎকার করে উঠল,
সোনা, সোনা বলেই পাখিটাকে ধরার জন্য তুর্কি নাচন শুরু করে দিল সে। এমন খবর কি আর চাপা থাকে? এ যে সোনার খবর, তার উপরে জ্যান্ত সোনা। খবর পৌঁছে গেল বনের সর্দারের কানে। সরজমিনে তদারক করতে তিনিও হাজির। সোনা দেখে কানা হয়ে গেলেন, লাগিয়ে দিলেন টিঙ্কু মাঙ্গোর সঙ্গে লাফালাফি। কিন্তু পাখি তাতে বইয়েই গেছে, সে যেমন উঠছিল তেমনই উড়ে চলল। এমন সময় হলো কি, পাখিটা উঠতে উঠতে হঠাৎ একটা গাছের ডালে গিয়ে বসল। অমনি সেই মস্ত বড় গাছটা সোনার আলোয় ঝলমল করে উঠল। যত লোক ছিল সঙ্গে সঙ্গে গাছের দিকে ছুট দিল। তাদের সঙ্গে ছুটে গেল টিঙ্কু মাঙ্গো, ছুট দিল বনের সর্দারও। সবার আগে গাছে উঠে পাখি ধরার জন্য লেগে গেল হুড়োপুড়ি। আগে যদি যায় টিঙ্কু মাঙ্গো, অমনি তার ঠ্যাংটা ধরে টেনে নামায় অন্য সবাই। ফাঁক তালে সর্দার যেই উঠতে যাবে, অমনি তাকে জাপটে ধরে আরেক দল লোক টান মারে। যেই না গাছের ওপর লাফ দিতে যায়, অমনি আরেক কাণ্ড। কোথায় ছিল পুরোহিত ছুটে এসেছে, বনের সর্দারকে ঝাপটা মেরে চেঁচিয়ে উঠল, আমি পুরোহিত, ওই জ্যান্ত সোনা আমার। অমনি সঙ্গে সঙ্গে পুরোহিতের কথার ওপর কথা চড়িয়ে সর্দার চেঁচালো, এ বনের পাখি, আমি বনের সর্দার, এ সোনা আমার। সর্দার থামতে না থামতেই টিঙ্কু মাঙ্গো চেঁচালো, আমি আছি তাই দেবতা আছে, মানুষ কাটি তাই বাঁচেন, এ সোনা আমার। তারপর আমার সোনা বলে নানা জনে নানা সুরে চিল্লিয়ে এমন গলাবাজি করতে লাগলো যে সেখানে টেকে কে। পাখির ঠোঁটে সেই চাবির কথা তো ছেড়েই দাও, এমনকি টুহো আর লুলাম তাদের কথাও কারো খেয়াল নেই তখন। এখন সবার চোখ ওই জ্যান্ত সোনার দিকে। ওই সে বুড়োদের এই কাণ্ড কারখানা দেখে টুহো আর লুলামের তো মজা লাগারই কথা। ওরা ভাবছে সোনা নিয়ে ধামসাধামসিটা আরও চলুক অনেকক্ষণ। হঠাৎ টুহো আর লুলাম দেখে কি, গাছে না উঠতে পেরে একদল লোক গোটা গাছটাই উপড়ে ফেলার জন্য হুমড়ি খেয়ে নাড়ানাড়ি লাগিয়ে দিল। এই বুঝি ঘাড়ে পড়ল গাছটা, পাখি বুঝি ধরা পড়ল। কিন্তু পাখির তো বয়েই গেছে। অত ঠেলাঠেলি, অত ধাক্কাধাক্কি, অত চেঁচামেচি যেন পাখি কেয়ারই করে না। যেমনি বসেছিল তেমনি বসে রইল ঠোঁটে চাবিকাঠিতে নিয়ে। এদিকে খবরটা যত ছড়াতে লাগলো, মানুষজনের ভিড়ও তত বাড়তে লাগলো। বাড়তে বাড়তে লোকে লোকারণ্য। জ্যান্ত সোনা ধরার জন্য তুলকালাম কাণ্ড শুরু হয়ে গেল। অত লোকের ভিড়ের ঠেলায় কোথায় গেল টিঙ্কু মাঙ্গো, কোথায় গেল সর্দার, আর কোথায় বা পুরোহিত। তারা ভিড়ের মধ্যে দিশেহারা হয়ে সোনা সোনা বলে গলা ফাটাতে লাগলো। এমন সময় আচমকা গুরু গুরু করে যেন মাটিটা কেঁপে উঠল। ঠেলাঠেলি ঠোক করে মাটি উপড়ে গাছটা লটকে পড়েছে, আর মানুষের ঘাড়ের ওপর হুমড়ি খেয়ে পড়েছে গাছটা। তাই না দেখে ভয়ে আর্তনাদ করে পালাতে গিয়ে পড়বি পর গাছের নিচে। কেউ মরল, কারো ঘাড় ভাঙলো, কেউ পালালো। আর এইদিকে পাখিটা কিন্তু ভয় পায় না, কারো তোয়াক্কাও রাখে না। ফুরুত করে উড়ে গাছের ডাল থেকে নীল আকাশে ঘুরতে লাগলো। সত্যি, নীল আকাশের নিচে সেই সোনায় গড়া পাখির দিকে তাকালে লোভ সামলায় কার সাধ্যে। যে মানুষগুলো গাছের নিচে পড়লো না বা মরলো না, তারা ভাবলো সোনা বুঝি ওই উড়ে পালালো। মানুষগুলো সব খ্যাপার মতো আকাশে হাত তুলে লাফাতে লাগলো। দেখে তো টুহোর চক্ষু চড়ক গাছ, কথা বলবে কি, যেন সে স্বপ্ন দেখছে। এই আশ্চর্য কাণ্ড দেখে লুলাম কিন্তু একটুও ভড়কালো না, উল্টে বলে উঠল, টুহো টুহো, এবার আমরা বেঁচে গেছি। লুলামের আচমকা কথা শুনে টুহো চমকে উঠল। লুলামের কানের কাছে মুখটা এনে ফিসফিস করে বলল, এখনো কিন্তু কিছু বলা যাচ্ছে না রে।
লুলাম কিন্তু নিচু গলায় স্বর নামিয়ে জিজ্ঞেস করলো, কেন? ও কথা বলছো কেন? দেখতে পাচ্ছ না সোনার লোভে লোকগুলোর চেহারা কেমন ভয়ঙ্কর হয়ে উঠেছে? আমাদের কথা ওদের আর মনেই নেই। এবার টুহু পাখিটার দিকে এক দৃষ্টে দেখতে দেখতে বলল, কিন্তু লুলাম, পাখিটা কি সত্যি সোনার? দেখে তো তাই মনে হচ্ছে। ভাবতে তো অবাক লাগছে, সবুজ পাখি সোনার পাখি হয়ে গেল কেমন করে? পাখিটা বোধহয় জাদু জানে। আমরা যে ওকে বাঁচিয়েছি ও সে কথা ভোলেনি, তাই আমাদের বাঁচানোর জন্যই বোধহয় তার এই জাদুর খেলা। মানুষগুলোকে লোভে একেবারে অন্ধ করে দিয়েছে। লোকগুলো আমাদের কথা একেবারে ভুলে গেছে। এমন সময় টুহু ও লুলাম দুজনেই চমকে উঠল। কে যেন পাখিটাকে তাক করে শূন্যে একটা পাথর ছুড়ল। অবশ্য পাখির গায়ে লাগলো না, কিন্তু তার দেখা দেখি অমনি সঙ্গে সঙ্গে যত লোক ছিল সবাই মাটি থেকে পাথর তুলে পাখিটার দিকে ছুঁড়তে লাগলো। পাখির গায়ে লাগেই না। কখনো গোতা মেরে, কখনো ভড়কি দিয়ে পাখি এপাশ ওপাশ উড়ে পালায়। ততই যেন ক্ষেপে ওঠে মানুষগুলো, পাথর তোলে আর শূন্যে ছোড়ে। অথচ পাখিটা কিন্তু ভয়ে পালাচ্ছে না সেখান থেকে, ঠিক তাদের মাথার উপর চরকি খাচ্ছে। কিন্তু হঠাৎ হলো কি, পাখিটা উড়তে উড়তে এগিয়ে চলল। মানুষগুলো চোখ কপালে তুলে পাখির পিছু পিছু ছুটল। কোথায় ঝোপ, কোথায় কাঁটা, কোথায় ঢিপি, কোথায় বা খানাখন্দ, সেসব তাদের খেয়ালই নেই। উড়তে উড়তে পাখিটা যেই পাহাড়ের আড়ালে ঢাকা পড়েছে, লোকগুলো পাহাড় টপকে উপরে উঠল। আবার যেই পাহাড়ের আড়াল থেকে পাখিটা গাছের ফাঁকে হারিয়ে যাচ্ছে, অমনি দুড়মুড়িয়ে মানুষগুলো পাহাড় থেকে নিচে নামছে। কি হুল্লোড় বাজি রে বাবা! পাখিটা মানুষগুলোকে একেবারে চোখের জলে নাকের জলে করে ছাড়ছে। হঠাৎ দেখা গেল পাখিটা উঠতে উঠতে 3 পাহাড়ের মধ্যিখানে একটা সরোবরের ওপর এসে পড়েছে। পাখিটার সেই সোনার দেহের ছায়াটা জলের ওপর পড়ে যেই ঝলমল করে উঠল, অমনি লোকগুলো পাখিটাকে তাক করে আবার পাথর ছুঁড়তে লাগলো। পাথরগুলো টপাটপ জলের উপর পড়ে আর সরোবরের জল ছিলিক ছিলিক করে ওঠে। এমন সময় হলো কি, একটা পাথর বেপটকা পাখির গায়ে লেগে গেল। আর যেই না লাগা, পাখি কাত। তার সোনার দেহটা জলের ওপর ছিটকে পড়ে টুপ করে তলিয়ে গেল। এইদিকে অতগুলো মানুষ একসঙ্গে জলে লাফিয়ে পড়া সোনার পাখি হাতাবার জন্য হুড়োহুড়ি লাগিয়ে দিল। এ আগে লাফায় তো ও তাকে টেনে ধরে। সে এক ভয়ঙ্কর টানাটানি, তারপর হাতাহাতি, শেষে হাত থেকে লাঠালাঠি, লেগে গেল চরম দাঙ্গা। লুলাম চেঁচালো, টুহো দেখো, টিঙ্গমাঙ্গ পুরোহিতের গলা টিপে ধরেছে। টুহো দেখতে দেখতে লাফিয়ে উঠল, বলল, লুলাম, এই আমাদের পালাবার সুযোগ। লুলাম কিন্তু পালাবার পথ না খুঁজে চেঁচালো, না না, এখনো সময় হয়নি, আরও একটু দাঁড়াতে হবে, অন্তত কে আগে মরে সেটা তো দেখতে হবে। টিঙ্কুমাঙ্গর সঙ্গে পুরোহিতের লেগে গেছে ঝটাপটি, আর ঠিক তখনই তাল বুঝে বনের সর্দার জলের ভেতর মেরেছে লাফ। আর যেই না লাফ মারা, সবাই একসঙ্গে তারস্বরে চিৎকার করে উঠল, ধর ধর! বলতে না বলতেই যতগুলো লোক ছিল সবাই জলের ওপর লাফিয়ে পড়ল। তাদের সঙ্গে টিঙ্গমাঙ্গ লাফ দিল, পুরোহিতও লাফ দিল। কিন্তু কেউ তো জানে না সরোবরটা কত গভীর, কোনখানটায় ঘূর্ণি টান, জলের নিচে কোথায় খরস্রোত। ব্যাস, জলে পড়তেই দেখে পুরোহিত জলের ভেতর খাবি খাচ্ছে, সর্দারও জলের তলায় টাল খাচ্ছে, হোদকা হদল টিঙ্গমাঙ্গ স্রোতের টানে পাক খাচ্ছে, আর তাদের সঙ্গে সেই অগুন্তি মানুষ জলে পড়ে বেসামাল, অথই জলে হাবুডুবু খাচ্ছে আর খেতে খেতে তলিয়ে যাচ্ছে। হায় হায়, মানুষগুলো যে জলের নিচেই ডুবে গেল। অত চিৎকার, এত লোভ, এত হল্লা, সব থিতিয়ে গেল নিমেষের মধ্যে। তারপর
সে কি ভয়ঙ্কর নিস্তব্ধতা! সরোবরের নিথর জলের ওপর কেমন যেন একটা ভয়াল রহস্য কিছু কি মারছে। আড়াল থেকে চুপিসারে বেরিয়ে এলো টুহো আর লোলাম। মুখ চাওয়াচাওয়ি করল। চোখে তাদের যত ভয় তার চেয়ে বিস্ময় বেশি। খুব সন্দর্পণে এগিয়ে গেল সরোবরের কাছাকাছি। বিস্ফারিত চোখে তাকিয়ে রইল স্থির জলের দিকে। একটি মানুষেরও চিহ্ন নেই। তবে কি মানুষগুলো জলের গভীরে ডুবে ডুবে সেই সোনার পাখির খোঁজ করছে, কিংবা সোনার জন্য লড়াই করছে? মানুষ মরে গেলেও কি তার লোভ মরে না? এই উত্তর জানে না টুহো, জানে না লোলামও। ওরা শুধু ভাবে সেই পাখিটার কথা, সেই সবুজ রঙের পাখি যার গায়ে সোনা ছিল না, ছিল শুধু নরম তুলতুলে পালকের ওপর রং আর রং, যে রং দেখলে চোখ জুড়িয়ে যায়, ভালোবাসায় বুক ভরে ওঠে। হ্যাঁ, টুহো আর লোলামের ভালোবাসায় ভুলেই বোধহয় সেই সবুজ পাখি সোনা হয়েছে। সেই সোনার পাখি নিজে জলে ডুবে টুহো আর লোলামের প্রাণ বাঁচিয়েছে। সরোবরের জলের দিকে তাকিয়ে কেমন যেন ভার হয়ে আসে টুহো আর লোলামের দুটি মন। টুহো লোলামের হাতটি ধরে। সেই স্বচ্ছ জলে দুজনার দুটি হাত নামিয়ে মনে মনে বলে, পাখি, তোমাকে ভুলবো না, কোনো দিনও না। তারপর তাদের দুজনেরই গাল বেয়ে অশ্রুর ফোঁটাগুলি উপচে পড়ে। একটি একটি ফোঁটা সেই সরোবরের জলের ওপর গড়িয়ে যায়। ওমা, সঙ্গে সঙ্গে একই দেখা যায়, সেই সরোবরের জলে যেন মেঘের ছায়া নেমেছে। চকিতে টুহো আর লোলাম আকাশের দিকে তাকায়। তারা লাফিয়ে দাঁড়িয়ে পড়ে। হ্যাঁ, আকাশে মেঘ, বৃষ্টির মেঘ, বাতাসে গন্ধ, বাদলের গন্ধ। মেঘে মেঘে আকাশ ছেয়ে গেল। বিদ্যুৎ চমকে উঠল। গুরু গুরু গর্জনে মাটি কেঁপে উঠল। ওই তো গাছের পাতায় বাতাসের ঢেউ লেগেছে। ওই তো সরোবরের জলে মেঘের বুক থেকে বৃষ্টির ফোঁটাগুলি টুপটাপ ছড়িয়ে পড়ছে। ওই তো অঝোর ধারায় ঝরছে তারা। দেখছো না, যেন রাশি রাশি মুক্ত ছড়িয়ে পড়ছে চারদিকে। একেবারে আনন্দে আত্মহারা হয়ে চিৎকার করে উঠল টুহো আর লোলাম। তারা নেচে উঠল। বৃষ্টির জলে ভিজে নিয়ে তারা তোলপাড় শুরু করে দিল। তারপর তারা ছুট দিল বন পেরিয়ে, পাহাড় ডিঙিয়ে। তাদের পেছনে পেছনে হাওয়া ছোটে, হাওয়ার সঙ্গে মেঘ ছোটে, মেঘের সঙ্গে বৃষ্টি। ওরা বুঝি আর ঘরে ফিরবে না, ওরা বুঝি এমনি করেই হারিয়ে যাবে সেখানে যেখানে প্রাণ আছে, যেখানে মানুষ মানুষকে কাটে না, মানুষ মানুষকে হিংসা করে না। সে দেশ কোথায়, কোন অজানা রাজ্যে, জানে না তারা। শুধু সেই দেশই খুঁজে বেড়াবে তারা এখন। তারপর খুঁজে পেলে অনেক খুশির মধ্যে সেখানে নিশ্চিন্তে ভাববে একজনের কথা। সে আর কেউ নয়, একটি জলপাই সবুজ পাখি। নমস্কার, শুনছিলে শৈলেন ঘোষের লেখা মানুষ বলির জঙ্গলে। কেমন লাগলো তোমাদের গল্পটি জানিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করো, লাইক করো, ভালো লাগলে শেয়ার করো নিজের বন্ধু বান্ধব এবং ফ্যামিলি মেম্বারদের মধ্যে। ধন্যবাদ।